এখনও যোগ্য অযোগ্য বাছাই সম্ভব, এমনটাই মনে করছেন প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, এখনও, অর্থাৎ সুপ্রিম কোর্টের এই যে রায়দান তার 5 দিন পরেও মাননীয় প্রাক্তন বিচারপতি একথাই বলছেন। আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যান। প্রথমে একটু এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং শেষে আপনাদেরকে প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি তিনি কি বলছেন সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো। এই যে যোগ্য এবং অযোগ্য ঝাড়াই বাছাই করা সম্ভব, এখনও সম্ভব বলে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে তিনি কার্যত অফিসিয়ালি দায় এখনই ঠেলতে নারাজ, যদিও পরোক্ষভাবে সেই তার ঘাড়ে দায় ঠেলে দেওয়াই হচ্ছে তমলুকের বিজেপি সাংসদ। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী ইচ্ছে করে জট ছাড়াতে চাননি বলেই সুপ্রিম কোর্ট প্রায় 26,000 স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে। এই ছেলে মেয়েদের সর্বনাশ হয়ে যাওয়ার পর যখন মুখ্যমন্ত্রী যোগ্যদের চাকরি দেওয়ার উপায় খুঁজছেন, তখনই বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও বুঝিয়ে দিয়েছেন যে অভিজিৎবাবুর এই দাবি অবিবেচকের মতোই। আমরা কিছুদিন আগে একটা ছোট ভিডিও বা ক্লিপিংস দেখেছিলাম সংবাদ মাধ্যম থেকে, যেখানে জাস্টিস গাঙ্গুলি, প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি তিনি বলছেন যে এখনও যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব এবং কমিটি গঠন করার কথাও তিনি সেই ছোট্ট ভিডিওর মাধ্যমে বলেছিলেন। কিন্তু সেই ভিডিওর পাল্টা হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছিলেন যে অভিজিৎবাবুর দাবি হচ্ছে অবিবেচকের মতো। দুর্নীতি মানে দুর্নীতি এবং সেই সময়টা আর নেই, সেটা চলে গেছে এবং তাতে যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি। গত শনিবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন যে অত্যন্ত অবিবেচকের মতো কথা বলছেন অভিজিৎবাবু। প্রকৃতপক্ষে ভাবনা চিন্তা না করেই তিনি একথা বলছেন। এমন কথা বলা মানে হচ্ছে সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করা এবং এটা মনে করা হচ্ছে ক্রিমিনাল কন্টেম্পট। ওর ওই বক্তব্যকে আদৌ গ্রহণযোগ্য বলে মনে করি না। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে অভিজিৎই প্রথম, অর্থাৎ জাস্টিস গাঙ্গুলি প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এখন তিনি বিজেপি সাংসদের পদে রয়েছেন। সংসদ চত্বরে তাকে বলতে শোনা যায় যে 5,500 বা 6,000 চাকরিপ্রার্থী ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের আলাদা করা যেত। কিন্তু মুখ্যমন্ত্রী, কিছু সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রাক্তন বিচারপতি যারা মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন যে এই জট ছাড়াবেন না, তাহলে সুপ্রিম কোর্ট বাধ্য হবে সকলের চাকরি বহাল রাখতে। এজন্যই এত ছেলেমেয়ের সর্বনাশ হয়ে গেল। কিন্তু বিকাশবাবুর বক্তব্য গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত। প্রক্রিয়া যখন জন্ম থেকেই দুর্নীতিগ্রস্ত হয়, তখন তার ফসল হিসেবে কে যোগ্য কে অযোগ্য তা নির্ণয় করার কোনো দরকার নেই। সাংবিধানিক দৃষ্টিভঙ্গি থেকে সেই প্রয়োজনও পড়ে না। একমাত্র রাজ্য সরকার যদি প্রথমেই বলতো যে তাদের ভুল হয়ে গেছে, আমরা স্বচ্ছভাবে নিয়োগ করব, তাহলে এই সমস্যাই তৈরি হতো না। আজকে যে মানবিকতা, দুঃখের কথা উঠে আসছে, চাকরিহারাদের কেউ কেউ আত্মহত্যা করার চেষ্টা করছেন, এর জন্য সম্পূর্ণ রাজ্য সরকার দায়ী। অন্যদিকে বিশেষজ্ঞ মহলের একটা অংশ মনে করছে যে তৎকালীন অভিজিৎবাবুর সিঙ্গেল বেঞ্চের যে রায়টি ছিল, যেখানে অলরেডি অযোগ্যদেরকে বেছে দেওয়া হয়েছিল এবং তারা কিভাবে এই দুর্নীতিটা করেছে, কাদের মাধ্যমে করেছে, তাদেরকে দিয়ে যে ইনভেস্টিগেশন করার কথা বলা হয়েছিল বা কেন্দ্রীয় সংস্থা দিয়ে যে তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছিল, এটাই বা কে করাবে? এটা কি রাজ্য সরকার করাতে চাইতো? এটাই মনে করছে একটা বড় অংশ। তারা এমনটাও মনে করছেন যে সেইটা না করার জন্য যোগ্য এবং অযোগ্যকে একসঙ্গে মিশিয়ে যাতে সুপ্রিম রায়, অর্থাৎ বৃহত্তর রায়টা যাতে সকলের পক্ষে আসে, অর্থাৎ সমগ্র প্যানেলটাই যাতে টিকে যায়, সেই চেষ্টাই করেছিল রাজ্য সরকার। তারা কি করেছিল না করেছিল সে কথা ভবিষ্যৎ বলবে, বা সে কথা হয়তো আমরা সকলে বুঝতেও পারছি। প্রাক্তন বিচারপতি জাস্টিস গঙ্গোপাধ্যায় কি বলেছেন শুনবো। তো এখানেই আসে যে গোচরে আনা হলো না কেন। দেখুন, এই বিতর্কে আমি আবার ঢুকবো না, সাথে আবার দোষারোপের পালা শুরু হবে। আমি আজকে সেদিনের মতো আজকেও কোনো দোষারোপের পালাগান আমি শুরু করতে চাই না। এটা করলেই করা যায়, সেটা করছি না। আমি শুধু বলছি যে দিদি, আপনি ওইটা পাবলিশ করার নির্দেশ দিন, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এবং সেখানে আবার এই যে ক্যান্ডিডেটগুলো পাশ করে চাকরি করে পেয়েছে, জেনুইন ক্যান্ডিডেটগুলো,
তাদেরকে আবার পরীক্ষায় বসার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, আবার পরীক্ষায় বসতে হবে না। সিবিআই 2 জায়গা থেকে উদ্ধার করেছে, 2টো জায়গা থেকে করে সেটাকে ট্যালি করে দেখিয়ে দিয়েছে যে দুটোই এক। সুতরাং এখানে জালিয়াতির কিছু নেই। যাকে কাজটা দেওয়া হয়েছিল তার কাছ থেকে উদ্ধার করেছে, তিনি যাকে সাবকন্ট্রাক্টে কাজটা দিয়েছিলেন তার কাছ থেকে উদ্ধার করেছে। দুটোকে মিলিয়ে দেখে নিয়েছে, দুটোই এক। তার মানে এদিকে আসল ডকুমেন্ট হার্ড কপিগুলো তো পুড়িয়ে ফেলেছে, তাহলে এখন আছে শুধুমাত্র ওই স্ক্যান কপি। এইটা শুধু স্কুল সার্ভিস কমিশনকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ যেটা সিবিআই উদ্ধার করেছে এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। শুধু এইটুকু বললেই 80% কাজ হয়ে যায়। শুধু এইটুকু বলার অভাবেই এই জটিলতার মাথাচাড়া দিল। একদম একদম। কেন বলা হলো না, কি বলা হলো না, আমি আজকে সে প্রশ্নে যাচ্ছি না। পরে হয়তো 2 দিন 3 দিন বাদে আমি সেই প্রশ্নে আরও পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে পারবো, এবং তখন কিছুটা হয়তো আক্রমণাত্মক হলেও হতে পারি। এবং এই যারা আজকে কথা বলছেন, বড় বড় কথা বলছেন, তারা কেউ কিন্তু আমার চেয়ে বেশি এই বিষয়টা জানেন না, কেউ জানেন না। আপনি চাইছেন সরকার এখন আদালতে যাক এবং আবেদন করুক? এটা আমি চাইছি যে সরকার আগে একটা সদর্থক পদক্ষেপ, এই ওএমআর শিট থেকে, এই ডেস্ক থেকে ওএমআর শিটগুলো পাবলিশ করে দিক, দিয়ে সেটা নিয়ে তার একটা এফিডেভিট করে একটা ছোট্ট রিভিউ অ্যাপ্লিকেশন করুক। সরকারকে যেতে বলছি না, যে কোনো ক্যান্ডিডেটও যেতে পারে। এটা পাবলিশ হয়ে গেলে যে কোনো ক্যান্ডিডেট বা 5-7 জন ক্যান্ডিডেট একটা গ্রুপ তারা তৈরি করে নেবে, নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে কপি দেবে, গভর্নমেন্টকে কপি দেবে, দিয়ে তারা নিজেরাও গিয়ে বলতে পারে যে হুজুর এটা রিভিউ করুন, কারণ এটা তখন দেওয়া হয়নি, আমরা দিইনি তা তো নয়, স্কুল সার্ভিস কমিশনের দেওয়ার কথা ছিল বা রাজ্য সরকার দেওয়ার কথা ছিল, তারা দেয়নি বা দিতে পারেনি। ঠিক আছে, তো এই যদি হয় তাহলে আমার ধারণা এই যে বৃহৎ